This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার বন্ধুরা, কিছুদিন আগেই বাংলাদেশে ঢুকেছে রাশিয়ার তিনটি যুদ্ধজাহাজ। এই তিনটি যুদ্ধজাহাজ চট্টগ্রাম বন্দরে এসে ভিড়েছে। আর এরপর থেকেই অনেক মহলের মধ্যে জল্পনা শুরু হয়েছে যে হঠাৎ করে রাশিয়া কেন এখানে। তবে একটু গভীরভাবে চিন্তা করলে একটা প্রশ্ন আসে যে এই পুরো ঘটনার পেছনে ভারতের কি কোনো অদৃশ্য ভূমিকা রয়েছে? প্রথমে শুনলে অবিশ্বাস্য লাগলেও বাস্তবটা খুব একটা সহজ নয়, কারণ বর্তমান ভারত শুধুমাত্র দক্ষিণ এশিয়া নয়, বরং গোটা বিশ্বের শক্তিধর অর্থনীতির তালিকায় প্রথম 4-এ উঠে এসেছে। আবার একদিকে রাশিয়ার সঙ্গে ভারতের ঐতিহাসিক বন্ধুত্ব, আবার অন্যদিকে আমেরিকার সঙ্গেও কূটনৈতিকভাবে সুসম্পর্ক রয়েছে। এই অবস্থায় ভারতের সীমান্ত ঘেঁষে এত বড় একটা মিলিটারি অ্যাক্টিভিটি ঘটবে আর ভারত অন্ধকারে থাকবে, এই ভাবনাটাই তো বাস্তবতার সাথে ঠিক খাপে খায় না। এদিকে আমেরিকাও চুপচাপ বসে নেই, তারা এই অঞ্চলকে ঘিরে বহুদিন ধরেই একটা দীর্ঘমেয়াদী কৌশল সাজিয়ে রেখেছে, যার লক্ষ্য ছিল ভারত মহাসাগরীয় অঞ্চলে তাদের প্রভাবকে আরও বাড়িয়ে তোলা। কিন্তু কি আশ্চর্য, এত পরিকল্পনার পরেও তারা এখনও পর্যন্ত ভারতের আশেপাশে কোনো স্থায়ী মিলিটারি বেস তৈরি করতে পারেনি। আর কারণটা কেন জানেন? যে ভারত শুরু থেকেই এমন কৌশলগত অবস্থানে ছিল যেখানে তারা যে কোনো মুহূর্তে এই পরিকল্পনাগুলিকে ব্যালেন্স করে দিতে পারত। আর এবারও ঠিক সেটাই ঘটেছে। ভারত চাইছে না আমেরিকার এই রিজিওনাল প্রভাব দানা বাঁধুক। এবার আসি সব থেকে আলোচিত দিকটায়। মনে আছে বাংলাদেশে যখন শেখ হাসিনা ক্ষমতায় ছিলেন, তখন বারবার দেখা যাচ্ছিল আমেরিকার তরফ থেকে একটা চাপ তৈরি করা হচ্ছে যাতে তিনি ক্ষমতা ছেড়ে দেন। কিন্তু এই চাপটা শুধু রাজনৈতিক ছিল না, এর পেছনে ছিল একটা অনেক বড় ব্লুপ্রিন্ট। যে তথ্য সামনে উঠে এসেছে যে মায়ানমার আর বাংলাদেশের কিছু অংশ জুড়ে একটা নতুন খ্রিস্টান সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্র গঠনের পরিকল্পনা হয়েছিল। ইস্ট তিমোরের মতো বাংলাদেশেরও একটা অংশ নিয়ে, তারপরে চিটাগাং, মিয়ানমার, এখানে একটা খ্রিস্টান স্টেট বানাবে, বে অফ বেঙ্গলে একটা ঘাঁটি করবে। তার কারণ হচ্ছে যে বে অফ বেঙ্গল এবং ভারত মহাসাগর, এখানে প্রাচীনকাল থেকে ব্যবসা বাণিজ্য চলে। এই রাষ্ট্রটা হলে কি হতো জানেন? আমেরিকার হাতে এমন একটি স্ট্র্যাটেজিক প্ল্যাটফর্ম চলে আসতো যেখান থেকে তারা একসঙ্গে নজর রাখতে পারত ভারত, চীন, বাংলাদেশ ও মায়ানমারের ওপর, যেমনটা আজ আমেরিকা ইসরায়েলের মাধ্যমে পুরো মধ্যপ্রাচ্যের গতিবিধি নজরে রাখে এবং প্রয়োজনে একাধিক দেশের ওপর চাপ সৃষ্টি করে। এই সমস্ত ঘটনা আলাদা আলাদাভাবে দেখলে অনেকেই মুচকি হাসি দিয়ে বলবেন যে এতদূর ভাবার কি প্রয়োজন। কিন্তু যদি একবার এই সব টুকরো টুকরো ঘটনাগুলিকে জোড়া দিতে পারেন, তাহলে দেখবেন যে এটি কোনো রকম আকস্মিক ঘটনা নয়, বরং একদম স্ট্র্যাটেজিক একটি গেম প্ল্যান। রাশিয়ার যুদ্ধজাহাজ, আমেরিকার প্ল্যান আর ভারতের কৌশল সবকিছু মিলিয়ে দক্ষিণ এশিয়ার রাজনীতির মাঠ এখন আরও উত্তপ্ত এবং আরও জটিল। এই সমস্ত ঘটনার পেছনে কিছু পরিষ্কার প্যারামিটার রয়েছে, যেগুলির ওপর ভিত্তি করে বলাই যায় এখানে নিশ্চয়ই অনেক বড় কিছুর প্রস্তুতি চলছিল। আর শুধু তাই নয়, চতুর্থ একটি কারণও উঠে এসেছে সামনে। কিছুদিন আগেই বিমস্টেক সামিটে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেন। কিন্তু এই সাক্ষাতের পরেই ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর এবং ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার অজিত দোভাল সরাসরি বাংলাদেশকে কড়া বার্তা দিয়ে দিয়েছেন। কারণ মোহাম্মদ ইউনূস সম্প্রতি চীনে গিয়েছিলেন এবং সেখানে ভারত বিরোধী কিছু মন্তব্য করেছিলেন, যা ভারত একেবারেই মেনে নিতে পারেনি। মোহাম্মদ ইউনূস চীনে গিয়ে ঠিক কী বলে এসেছেন সেটা আপনারা একটু শুনে নিন। 7 states of India, eastern part of India, called Seven Sisters. They are landlocked country, landlocked region of India. They have no way to reach out to the ocean. We are the only guardian of the ocean for all this region. So this opens up a huge possibility. So this could be an extension of the Chinese economy, build things, produce things, market things, bring things to China, bring it out to the whole rest of the world. শুধু তাই নয়, চীনের সঙ্গে নতুন নতুন সম্পর্ক তৈরি করা, তাদেরকে এয়ারপোর্ট, সিপোর্ট এবং গুরুত্বপূর্ণ কিছু প্রজেক্ট দেওয়ার পরিকল্পনা, এগুলি ভারতের দৃষ্টিতে নিরাপত্তার দিক থেকে বিপজ্জনক হয়ে উঠতে পারত। ফলে ভারতও পাল্টা নিজের গেম প্ল্যান শুরু করে। বাংলাদেশের সাথে সমস্ত স্থল সীমান্তের ব্যবসা বাণিজ্য বন্ধ করে দেয় আমাদের ভারত। পাশাপাশি বাংলাদেশের পণ্যের ওপর শুল্ক বাড়িয়ে দেয়। আর যদি বাংলাদেশ চায় তাদের
সামরিক শক্তি বাড়াতে ফাইটার জেট বা সাবমেরিন আনতে, তবে এতদিন যেভাবে তারা চীনের কাছ থেকে অস্ত্র কিনে এনেছে সেই ধারা এবার পরিবর্তন হোক। এর বদলে রাশিয়ার কাছ থেকে অস্ত্র কেনার পরিকল্পনা করা হোক, এমনটাই ভারতের কৌশল হতে পারে। আর এই পরিকল্পনার পেছনে বাংলাদেশের সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের ইচ্ছাও জড়িত থাকতে পারে, কারণ তিনি চান না যে বাংলাদেশ একান্তভাবে চীনের ওপরে নির্ভরশীল হয়ে পড়ুক। নইলে বাংলাদেশের ভাগ্যও একদিন শ্রীলঙ্কার মতো হতে পারে, দেউলিয়া এবং পরনির্ভরশীল। এবং তিনি এই বিষয়ে কিছু ভুল ভাবছেন না। এ কারণেই রাশিয়ার সঙ্গে ভালো সম্পর্ক রাখা এখন বাংলাদেশের কাছে স্ট্র্যাটেজিক প্রায়োরিটি হয়ে উঠেছে। তবে এর পেছনে ভারতের কৌশলগত আগ্রহ স্পষ্ট। অন্যদিকে আরেকটা বড় কারণ হলো যে মায়ানমারে আমেরিকা একটি বড় সামরিক মিশন চালাতে চাইছে, যাতে অঞ্চলটিতে স্থিতিশীল অবস্থা ফিরিয়ে আনা যায়। আর সেই পরিকল্পনায় বাংলাদেশকে অংশীদার হিসেবে টানা হচ্ছে। এই প্রেক্ষাপটে ভবিষ্যতে এমন কিছু ঘটতেই পারে যেখানে আমেরিকা চট্টগ্রাম এলাকায় একটি সিক্রেট সাবমেরিন ঘাঁটি তৈরি করে ফেলবে, অথবা পুরো অঞ্চলটির ওপর তাদের কন্ট্রোল কায়েম করে ফেলবে। আর ঠিক এই সম্ভাবনাকেই রুখতে রাশিয়ার প্রবেশ ঘটেছে বাংলাদেশে। চীন আর আমেরিকা যখন একের পর এক এশিয়ার এই রিজিয়নে ঢুকে পড়েছে, তখন রাশিয়া কি চুপ করে বসে থাকবে? আপনার কি মনে হয়? আর দেখুন, ইতিহাসও বলছে যে যখনই কোনো দেশ বা শক্তি একচেটিয়া আধিপত্য কায়েম করতে চায়, তখনই বাকি শক্তিগুলি নিজেদের উপস্থিতি দেখাতে শুরু করে। আর এখানেই ভারতের বুদ্ধিমত্তা নজর কেড়েছে, কারণ এই ঘটনাগুলি অনেক আগেই ভারত হয়তো গোটা ইনফরমেশনটা পেয়ে গিয়েছিল। আর তাই তো ভারতের পক্ষ থেকে আকাশ মিসাইল, ব্রাহ্মস মিসাইল এবং S-400 এয়ার ডিফেন্স সিস্টেম ও বিভিন্ন মিলিটারি ট্যাঙ্ক সবকিছুই শিলিগুড়ি করিডোর এলাকায় মোতায়েন করা শুরু হয়ে যায়। আর এবার জানবো যে এর পেছনে ভারতের আরো কি কি গভীর স্ট্র্যাটেজি থাকতে পারে। বন্ধুরা, গত 15 এপ্রিল 2025 এই তারিখটা মাথায় রাখুন। ঠিক সেদিনই রাশিয়ার তিনটি যুদ্ধজাহাজ ভেসে আসে বাংলাদেশের চট্টগ্রাম বন্দরে। আর মুহূর্তের মধ্যেই এই খবর চারিদিকে ছড়িয়ে পড়ে। অনেকে ভাবলেন এই বুঝি ভারত ও বাংলাদেশের সম্পর্কের নতুন টানাপোড়েন শুরু হলো, কিন্তু বাস্তব চিত্রটা ছিল ঠিক তার উল্টো। কারণ ঘটনাটির পেছনে যা চলছিল তা চোখে দেখা নয়, পুরোপুরি বোঝার ব্যাপার। সরাসরি কোনো সরকারিভাবে ঘোষণা না থাকলেও কয়েকটি বিশেষ সূত্র বলছে যে এই গোটা ঘটনাটির সূচনা আসলে হয়েছিল গত 10ই এপ্রিল, যখন বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান রাশিয়া সফরে গিয়েছিলেন। সফরটা ছিল 4 দিনের, কিন্তু প্রভাবটা ছিল অনেক গভীর। ফেরার পরেই স্পষ্ট হয়ে যায় ঢাকা এবং মস্কো কোনো বড় ধরনের সামরিক সহযোগিতার পথে হাঁটছে। অনেকেই হয়তো ভাবছেন যে তাহলে কি এই যুদ্ধজাহাজগুলি বাংলাদেশের জন্য আনা হয়েছে? দেখুন, এখন এটা পরিষ্কার করে বলা যায় যে এই যুদ্ধজাহাজগুলি বাংলাদেশের জন্য আনা হয়নি, বরং রাশিয়া এই অঞ্চলে তাদের সামরিক সহযোগিতা বাড়ানোর মাধ্যমে একটি বৃহত্তর বার্তা দিতে চাইছে। এখন আপনারা প্রশ্ন করতেই পারেন যে রাশিয়ার মতো একটি শক্তিশালী সামরিক ক্ষমতাধর দেশ তারা কেন বাংলাদেশকে এতটা গুরুত্ব দিচ্ছে, বিশেষ করে যখন ভারতের সঙ্গে তাদের সম্পর্ক এতটাই দৃঢ়। আর ভারত প্রায় সব দিক থেকে রাশিয়াকে এই অপারেশন চালানোর জন্য পূর্ণ স্বাধীনতা দিয়েছে। এর ব্যাখ্যা খুঁজতে হলে আবার ফিরে যেতে হয় আমেরিকার সেই প্ল্যানের দিকে। তাই অনেকটাই ধারণা করা যায় রাশিয়ার উদ্দেশ্য প্রণোদিতভাবে বাংলাদেশের সেনাপ্রধানকে রাশিয়ায় আমন্ত্রণ জানিয়েছিল, যেন তার মাধ্যমে এখানে প্রবেশের একটি কারণ খুঁজে পায়। একই সঙ্গে এটি সত্যি যে রাশিয়া যদি ভারতের নাম করে এখানে আসে, তাহলে আন্তর্জাতিকভাবে অনেক প্রশ্ন উঠে যেত, কারণ ভারত নিজেই এই অঞ্চলের এক শক্তিশালী নেভাল ফোর্স, আধুনিক সাবমেরিন, অ্যাডভান্স মিসাইল সিস্টেম সহ অনেক প্রতিরক্ষা প্রযুক্তির অধিকারী। সুতরাং রাশিয়ার সামনে কৌশলগতভাবে একটিমাত্র পথই কিন্তু খোলা ছিল, কোনো দুর্বল রাষ্ট্রকে সাপোর্ট করার ছুতোয় এখানে আসা। সেই জায়গাতেই বাংলাদেশকে ব্যবহার করা হয়েছে, যেন আন্তর্জাতিকভাবে এই প্রবেশকে সহায়তা হিসাবে প্রেজেন্ট করা যায়। যদিও এখনও এটি একটি হাইপোথেটিক্যাল সিচুয়েশন, তাই পুরোপুরি কনফার্ম করে কিছুই বলা যায় না। এখন যদিও রাশিয়া ও চীনের মধ্যে সরাসরি শত্রুতা নেই, তবুও চীন কিছু কিছু ক্ষেত্রে রাশিয়াকে আর্থিক ও জিওপলিটিক্যালভাবে ক্ষতিগ্রস্ত করছে। তবে আসল লক্ষ্য তো ছিল আমেরিকা, যাদের অ্যাক্টিভিটি রাশিয়ার জন্য চাপ তৈরি করছিল। এখন প্রশ্ন, এই প্রবণতা কোথায় গিয়ে ঠেকবে? বিশেষজ্ঞরা বলছেন যে ভারত, বাংলাদেশ এবং মায়ানমার মিলিয়ে এই পুরো অঞ্চল একটি সম্ভাব্য কনফ্লিক্ট জোনের রূপ নিতে চলেছে। তাই সামনের দিনগুলিতে বড় ধরনের সামরিক মোড় নেওয়া কিংবা কূটনৈতিক প্যারাডাইম শিফট
কোনোটাই অবাক করার মতো হবে না। আর এই সব আপডেট প্রতিদিন হয় না, এই জন্য জিওপলিটিক্সের দাবার ছকে এক একটি চাল। এই খেলায় প্রতিদিন প্রতিটি দেশ নিজেদের প্রভাব, স্বার্থ আর নিরাপত্তা নিয়ে এক অদৃশ্য লড়াইয়ে নেমেছে। এই কারণে সামনে কি হতে চলেছে সেটা জানতে হলে অবশ্যই আপনারা আমাদের এই নিউজ জিওপলিটিক্স ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আর আপনার কি মনে হয় জিওপলিটিক্সের এই দাবার খেলায় আমাদের ভারত ঘোড়ার আড়াই চাল কি দিতে পারবে? অবশ্যই আপনারা আপনাদের মতামতটা কমেন্ট সেকশনে লিখে জানান। আর আজকের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিন। চাইলে আপনারা আমাদের এই ভিডিওটিকে আপনাদের বন্ধুদের সাথে শেয়ারও করতে পারেন। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। জয় হিন্দ, জয় ভারত।